আচ্ছা, আমরা প্রতিদিন যে তেল গ্যাস ব্যবহার করি তার ভেতরে যে কী সব রাসায়নিক রহস্য লুকিয়ে আছে সেটা জানতে ইচ্ছে করে না? চলুন আজ কার্বনের সেই দারুণ দুনিয়াতেই ঢু মারা যাক। আমরা যে শক্তিটা ব্যবহার করছি সেটা কিন্তু আজকের না, এটা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর অনেক গভীরে জমা হচ্ছিল। কোত্থেকে? সেই প্রাচীন জীবনের ধ্বংসাবশেষ থেকে। আর এই ছবিটা দেখুন, এটাই হলো সেই প্রসেস যার মাধ্যমে আমরা ওই প্রাচীন শক্তিকে কাজে লাগাই। মানে লক্ষ লক্ষ বছরের পুরনো জৈব পদার্থকে এভাবেই রিফাইন করে গ্যাস, পেট্রোল আর ডিজেলে বানানো হয়। ভাবা যায়, প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন বছর আগের কথা, যখন বিশাল বিশাল গাছপালা আর সামুদ্রিক প্রাণীরা মরে যেত, তখন সেগুলো আস্তে আস্তে মাটি আর পাথরের নিচে চাপা পড়ত। আর তারপর প্রচণ্ড তাপ আর চাপে লক্ষ লক্ষ বছর ধরে একটা বিশাল রাসায়নিক বিক্রিয়া চলে, আর সেই জৈব পদার্থগুলোই আজকের পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাসে পরিণত হয়। তো আমরা যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলটা পাই, সেটাকে কারখানায় কিভাবে পরিশোধন করা হয়, চলুন এবার সেটা দেখি। এই পুরো ব্যাপারটার মূলে আছে একটা বিশাল টাওয়ার, আর যে পদ্ধতিতে এটা করা হয় তার নাম হলো আংশিক পাতন। ব্যাপারটা শুনতে জটিল লাগলেও আসলে বেশ সহজ, কিন্তু খুবই কাজের। প্রথমে এই অপরিশোধিত তেলটাকে একটা চুল্লিতে প্রায় ৩৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রায় গরম করা হয়। এই গরম তেলটা তখন গ্যাস আর তরলের একটা মিক্সচার হিসেবে ওই লম্বা টাওয়ারে ঢুকে পড়ে। এই স্লাইডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, টাওয়ারের বিভিন্ন লেভেলে টেম্পারেচার কিন্তু আলাদা। একেবারে ওপরে যেখানে সবচেয়ে ঠান্ডা, মানে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে, সেখান থেকে বেরিয়ে আসে সবচেয়ে হালকা জিনিসটা, মানে পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। একটু নিচে ৭০ ডিগ্রিতে আমরা পাই পেট্রোল, তারপর ১৭০ ডিগ্রিতে কেরোসিন আর ২৭০ ডিগ্রিতে ডিজেল। আর একদম নিচে যেখানে সবচেয়ে গরম, সেখানে থেকে যায় সবচেয়ে ভারী জিনিসগুলো, যেমন ফিউয়েল অয়েল বা রাস্তা বানানোর বিটুমিন। তো এতক্ষণ তো আমরা বিশাল সব কারখানা আর টাওয়ার নিয়ে কথা বললাম। চলুন এবার একটু জুম ইন করি, একেবারে মলিকিউলার লেভেলে গিয়ে দেখি এই জ্বালানির ভেতরে আসলে জিনিসটা কি। এই সব পেট্রোলিয়ামের মূল উপাদান হলো হাইড্রোকার্বন। নামটা শুনলেই কিন্তু বোঝা যায়, মানে এমন একটা যৌগ যা শুধু হাইড্রোজেন আর কার্বন অ্যাটম দিয়ে তৈরি। আর মজার ব্যাপার হলো, এই সহজ দুটো জিনিস মিলেই কিন্তু লক্ষ লক্ষ রকমের কম্পাউন্ড তৈরি করতে পারে। আর এই হাইড্রোকার্বন আর তাদের থেকে তৈরি হওয়া হাজার হাজার যৌগ নিয়ে কেমিস্ট্রির যে বিশাল একটা শাখা আছে, তাকেই আমরা বলি অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। মানে আমরা আসলে অর্গ্যানিক কেমিস্ট্রির একটা বিশাল দুনিয়ার দরজায় পা রাখছি। কিন্তু সব হাইড্রোকার্বন একরকম না। এদেরকে একটা বিশাল ফ্যামিলির সাথে তুলনা করা যায়, যার অনেক শাখা প্রশাখা আছে। চলুন তো এই ফ্যামিলির মেম্বারদের সাথে একটু আলাপ করা যাক। এই ছবিটা দেখলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হাইড্রোকার্বনকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যালিফ্যাটিক আর আরেকটা অ্যারোম্যাটিক। তো প্রথম ভাগটা হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। নামটা কিন্তু বেশ মজার। আসলে বিজ্ঞানীরা প্রথম দিকে এই টাইপের যৌগগুলো পেয়েছিলেন পশুর চর্বি থেকে, তাই এমন নাম। এগুলোর গঠন দেখতে লম্বা চেইনের মতো হতে পারে, আবার রিংয়ের মতো গোলও হতে পারে। এই যে লম্বা চেনের অ্যালিফ্যাটিক যৌগ, এগুলো আবার দুই রকমের। একটা হলো সম্পৃক্ত বা স্যাচুরেটেড, যেখানে কার্বন অ্যাটমগুলোর মধ্যে শুধু সিঙ্গল বন্ড থাকে, যেমন ইথেন। আরেকটা হলো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড, যেখানে কার্বনগুলোর মধ্যে ডাবল বা ট্রিপল বন্ড চলে আসে, যেমন ইথিন। আর এই বন্ডের সামান্য পার্থক্যের জন্যই কিন্তু এদের কেমিক্যাল প্রপার্টিজ পুরো পাল্টে যায়। আগেই বলছিলাম না যে অ্যালিফ্যাটিক যৌগগুলো সবসময় লম্বা চেন হয় না। এই দেখুন, কখনো কখনো কার্বন চেনের দুই মাথা এক হয়ে গিয়ে এমন রিং বা বলয়ের মতো স্ট্রাকচার তৈরি করে। এগুলোকে বলা হয় সাইক্লিক কম্পাউন্ড। আর এগুলোও কিন্তু স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড দুই রকমই হতে পারে। আচ্ছা, এবার আসি হাইড্রোকার্বন ফ্যামিলির দ্বিতীয় বড় গ্রুপে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এদের নামটা এসেছে অ্যারোমা থেকে, যার মানে হলো সুগন্ধ। কারণ প্রথম দিকে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলোর খুব মিষ্টি একটা গন্ধ ছিল। এগুলোর গঠনও রিংয়ের মতো, কিন্তু অ্যালিফ্যাটিক সাইক্লিক যৌগগুলোর চেয়ে একটু স্পেশাল। অ্যারোম্যাটিক যৌগের কথা বললেই সবার আগে যে দুটোর নাম মাথায় আসে সেগুলো হলো বেনজিন আর ন্যাপথেলিন।
এই যে স্পেশাল রিং স্ট্রাকচারটা দেখছেন, এটার জন্যই এদের কিছু ইউনিক কেমিক্যাল প্রপার্টিজ আছে, আর সে কারণেই অর্গানিক কেমিস্ট্রিতে এরা এত ইম্পর্ট্যান্ট। তো আমরা দেখলাম হাইড্রোকার্বন কত রকমের হতে পারে, কিন্তু প্রশ্নটা হলো এই যে লক্ষ লক্ষ অর্গ্যানিক কম্পাউন্ড, এগুলো তৈরির পেছনের নিয়মটা কি? চলুন অর্গ্যানিক কেমিস্ট্রির রেসিপি বুকটা একটু খুলে দেখা যাক। এই প্রশ্নটা কিন্তু মাথায় আসেই, তাই না? যে মাত্র কয়েকটা অ্যাটম দিয়ে প্রকৃতি কিভাবে এত রকমের যৌগ বানিয়ে ফেলে? এর উত্তরটা লুকিয়ে আছে দারুণ একটা কনসেপ্টের মধ্যে। আর সেই কনসেপ্টটা হল সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। সোজা কথায় এটা হলো একই রকম দেখতে আর একই রকম আচরণ করে এমন যৌগগুলোর একটা ফ্যামিলি। এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের স্ট্রাকচারে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা হয়। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা ফ্যামিলির একটা জেনারেল ফর্মুলা বা সাধারণ সূত্র আছে। যেমন অ্যালকেন ফ্যামিলির সূত্রটা হল CnH2n+2। এবার এখানে এনের জায়গায় 1 বসালে আমরা পাচ্ছি মিথেন, 2 বসালে ইথেন, এভাবে চলতেই থাকবে। ঠিক একইভাবে অ্যালকোহলের সূত্র ব্যবহার করে আমরা পুরো ফ্যামিলিটাকে বানিয়ে ফেলতে পারি। একদম একটা কেমিক্যাল রেসিপির মতো, তাই না? তার মানে একটা হোমোলোজাস সিরিজকে আমরা কয়েকটা জিনিস দিয়ে চিনতে পারব। প্রথমত, এদের সবার জন্য একটা জেনারেল ফর্মুলা থাকবে। দ্বিতীয়ত, এদেরকে প্রায় একই রকম পদ্ধতিতে বানানো যাবে। আর তৃতীয়ত, ফ্যামিলির একটা মেম্বার থেকে পরের মেম্বারে গেলে এদের ফিজিক্যাল প্রপার্টিজগুলো, যেমন বয়লিং পয়েন্ট, একটা নির্দিষ্ট নিয়মে বদলাতে থাকবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? অর্গ্যানিক কেমিস্ট্রির এই যে এত বৈচিত্র্য, এর পেছনে কিন্তু কঠিন কিছু নেই, আছে মাত্র কয়েকটা সহজ আর সুন্দর নিয়ম। আর কার্বনের এই অসাধারণ ক্ষমতার জন্যই কিন্তু আমাদের জ্বালানি থেকে শুরু করে জীবন পর্যন্ত সব কিছু তৈরি হয়েছে। আর এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, কার্বন যদি জ্বালানি থেকে জীবন পর্যন্ত সবকিছু তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতের ক্ষমতাকে ব্যবহার করে আমরা আর কি নতুন জিনিস বানাতে পারি, যা হয়তো আমাদের দুনিয়াটাকেই বদলে দেবে? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?